This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘটনাটি 1986 সালের বাংলাদেশের ক্ষমতার মসনদে দুর্দান্ত প্রতাপশালী জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ তৃতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে পোক্ত করতে তৎপর জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। সেই সময় 2 টাকা দামের সাপ্তাহিক যায় দিন বেশ জনপ্রিয়, লাখ লাখ সার্কুলেশন। পত্রিকাটিতে একটি প্রচ্ছদ কাহিনী ছাপা হয়েছিল, যার শিরোনাম ছিল সংসদের শোভা 30 সেট অলঙ্কার। তারিক ইব্রাহিমের নামে লেখা অত্যন্ত সাবলীল এ প্রচ্ছদ কাহিনীটি তখন ব্যাপক আলোড়ন তুলেছিল। যায় দিনের সেই সংখ্যাটি তখনকার সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল। সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্যের কথা উঠলেই 39 বছর আগের লেখা সংসদের শোভা 30 সেট অলঙ্কার এর কথাটি উপমা হিসেবে ব্যবহার করা হয়। এই প্রচ্ছদ কাহিনীটি লেখক তারিক ইব্রাহিম নামে প্রতিবেদক ছিলেন বিভুরঞ্জন সরকার। 71 বছর বয়সী বিভুরঞ্জন সরকার গত বৃহস্পতিবার সকাল 10টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বেরোনোর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকারের এমন মৃত্যুকে নিয়ে নানা রহস্য সৃষ্টি হয়েছে। কেউ বলছেন আত্মহত্যা, আবার কেউ বলছেন তাকে হত্যা করা হয়েছে। তবে তিনি গত 21শে আগস্ট সকাল 9:15টায় একটি খোলা চিঠি লিখে মেইল করেন। ফুটনোটে তিনি লেখেন, জীবনের শেষ লেখা হিসেবে ওইটা ছাপতে পারেন। খোলা চিঠিতে বিভুরঞ্জন সরকার নিজের ও ছেলের অসুস্থতা, মেডিকেল পাস সরকারি কর্মকর্তা মেয়ের উচ্চতর পরীক্ষায় ফেল করা, বুয়েট থেকে পাশ করা ছেলের চাকরি না হওয়া, নিজের আর্থিক দৈন্যতা, আজকের পত্রিকায় তার লেখা নিয়ে বিপাকে পড়া, সরকারের হুমকি ধামকি সহ নানা হতাশার কথা লিখেছেন। জীবনের শেষ দীর্ঘ এই লেখায় তিনি লেখেন, আমি বিভুরঞ্জন সরকার আজকের পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করি। সাংবাদিকতার সঙ্গে আমার সম্পর্ক 5 দশকের বেশি সময়ের। দেশের নানা পরিবর্তন, আন্দোলন, গণ আন্দোলন এবং রাজনৈতিক উত্থান পতন প্রত্যক্ষ করেছে। এই দীর্ঘ সময় আমি লিখেছি সত্যের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে। কিন্তু আজ যখন নিজের জীবনকে দেখি, অনুভব করি সত্য লিখে বাঁচা সহজ নয়। আমার পেশা আমাকে শিখিয়েছে সত্য প্রকাশ করা মানে সাহসের সঙ্গে ঝুঁকি নেবার নাম। ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে করতে শিখেছি কখনো কখনো নাম গোপন রাখতেই হয়। সত্য প্রকাশ করতে গেলে জীবন ঝুঁকির মধ্যে ফেলা প্রয়োজন হয়। এরশাদের আমল, নানা রাজনৈতিক আন্দোলন, সব ক্ষেত্রে সাহস ছাড়া লেখা সম্ভব ছিল না। আমার মতো সাংবাদিকরা গোপন নাম ব্যবহার করেছে। তাতে স্বার্থের কিছু নেই, বরং নিরাপত্তার জন্যই। মুক্তিযুদ্ধের সময় আমার অবস্থান স্পষ্ট ছিল। স্বাধীনতার পক্ষে দাঁড়ানো মানে দেশের প্রতি দায়বদ্ধ থাকা। আমার এলাকায় মুক্তিযুদ্ধে কোনো অবদান না রেখেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাগিয়ে সুযোগ সুবিধা নিচ্ছেন। আমি ও পথে হাঁটিনি। আজকের সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ অন্যরূপ। অনেকেই সুবিধা, স্বার্থ, সামাজিক মর্যাদা বা আর্থিক স্বার্থের জন্য সত্যকে আড়াল করে লেখেন। আমি নাম আড়াল করলেও সত্য গোপন করিনি। তাই হয়তো দীর্ঘ 5 দশকের বেশি সময় পেশায় কাটিয়ে সম্মানজনক বেতন ভাতা পাই না। এখন আমার যা বেতন তা বলে কাউকে বিব্রত করতে চাই না। তবে শুনেছি আমার বিভাগীয় প্রধানের বেতন আমার প্রায় দ্বিগুণ। যদি ওই বেতনের একটি চাকরি পেতাম, তাহলেও হয়তো সংসার চালানোর জন্য নিয়মিত ধার দেনা করার পেশাটি আমাকে বেছে নিতে হতো না। শেখ হাসিনার শাসনামলে নানা পরিচয়ে অনেকেই অনেক সুবিধা নিয়েছেন। এক পর্যায়ে লাজ লজ্জা ভুলে আমিও শেখ হাসিনার দরবারে সাহায্যের আবেদন করে কোনো ফল পাইনি। অনেক সাংবাদিক প্লট পেয়েছেন, আমি 2 বার আবেদন করেও সফল হইনি। বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে বই লিখেও নাকি কতজন ভাগ্য বদলেছেন, অথচ আগামী প্রকাশনী থেকে প্রকাশিত 2টি বইয়ের জন্য আমি 2 টাকাও রয়্যালটি পাইনি। একেই বলে কপাল। তবে হ্যাঁ, একবার শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ আমার হয়েছিল। ওই সফরের জন্য কিছু হাত খরচের টাকা আমি পেয়েছিলাম, কিন্তু সেটা তো ওই কোট প্যান্ট জুতো কিনতেই শুধু শেষ হয়। আরও দেনা হয়েছে। ওই সুবাদে আমার কোটটাই জুতা কেনা। সারা জীবন তো স্যান্ডেল পরেই কাটল। শুধু মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজও আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয়, কিন্তু আওয়ামী আমলেও কোনো বাস্তব পুরস্কার পাইনি। আমি পেলাম না একটি প্লট, না একটি ভালো চাকরি, বরং দীর্ঘ সময় চাকরিহীন থেকে ঋণের বোঝা বেড়েছে। স্বাস্থ্য সমস্যার সঙ্গে পরিবারের দায়বদ্ধতা আমাকে প্রতিনিয়ত চাপের মধ্যে রাখে। আজকের পত্রিকায় কাজ করছি 4 বছর হলো। এই সময়ে না হলো পদোন্নতি, না বাড়ল বেতন, অথচ জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন। সংবাদপত্র আর কিভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াবে ঘরের মধ্যেই যেখানে অনিয়ম? সাপ্তাহিক যায় দিন জনপ্রিয় হয়ে উঠেছিল যাদের লেখার কারণে, তাদের একজন তারিক ইব্রাহিম। ওই নামে আমি লিখতাম এরশাদের কোপানল থেকে রক্ষা পেতে।
ক্ষমতা ছাড়ার পর দু একবার দেখা হলে অবশ্য এরশাদও দেশি হিসেবে আমাকে খাতির করেছেন। আমি চাকরি করেছি দৈনিক সংবাদে, সাপ্তাহিক একতায়, দৈনিক রূপালীতে। নিজে সম্পাদনা করেছি সাপ্তাহিক চলতিপত্রে। নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছি মৃদু ভাষণ নামের সাপ্তাহিকে। দৈনিক মাতৃভূমি নামের একটি দৈনিকের সম্পাদনার দায়িত্বও আমি পালন করেছি। দেশের প্রায় সবগুলো দৈনিক পত্রিকা এবং অনলাইনে আমার লেখা একসময় নিয়মিত ছাপা হতো। দৈনিক জনকণ্ঠ যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখন প্রথম পৃষ্ঠায় আমার লেখা মন্তব্য প্রতিবেদন ছাপা হতো। অথচ এখন কোনো কোনো পত্রিকায় লেখা পাঠিয়ে ছাপার জন্য অনুরোধ করলেও ফল পাই না। আমার লেখা নাকি পাঠক আর সেভাবে খায় না। একসময় কত খ্যাতিমান লোকেরা আমার লেখা পড়ে ফোন করে তারিফ করেছেন। অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ, অধ্যক্ষ সাইদুর রহমানের প্রশংসাও আমি পেয়েছি। রাজনীতিবিদ অলি আহাদ, অধ্যাপক মুজাফফর আহমদ, লেখক অধ্যাপক শওকত ওসমান, ডক্টর রঙ্গলাল সেন, অধ্যাপক ডক্টর অজয় রায়ের মতো কতজনের প্রশংসা পেয়েছে। বিএনপির একসময়ের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াও আমাকে লেখার জন্য স্নেহ করতেন। ও হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসও অন্তত দুবার নিজে আমাকে ফোন করে আমার লেখার কথা বলেছেন। এখন অবশ্য এত সাধারণ বিষয় তার মনে থাকার কথা নয়। আজ আমার লেখা নাকি পাঠক টানে না। হতেই পারে বয়সের ভারে বুঝি লেখা হালকা হয়ে গেছে। নামে বেনামে হাজার হাজার লেখা লিখেছি, সম্মানে কিন্তু পেয়েছি খুবই কম। কোনো কোনো পত্রিকা তো কয়েক বছর লেখার পরও একটা টাকা দেওয়ার গরজ বোধ করেনি। সেদিন থেকে অনলাইনগুলো অনেক ভালো। একটি বড় অনলাইনের কাছেও আমার মোটা টাকা এখনও পাওনা আছে। অথচ এখন আমার দৈনন্দিন জীবন শুরু হয় ওষুধ খেয়ে, স্বাস্থ্য পরীক্ষা দিয়ে এবং ওষুধ কেনার টাকার চিন্তায়। সাংবাদিক বিভুরঞ্জন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতে গিয়ে লেখেন, এর মধ্যে গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরও কাহিল হয়েছে। মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয়। মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সবসময়। কখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসে, তুলে নিতে হয় লেখা বা খবর। এর মধ্যে আমার একটি লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে লাল চোখ দেখানো হয়েছে। মাজহারুল ইসলাম বাবলার একটি লেখার জন্য চোটপাট করা হয়েছে। আপত্তিকর কি লিখেছেন বাবলা? লিখেছেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে, আর শুধু পুলিশের গুলিতে নয়, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে। এখানে অসত্য তথ্য কোথায়? শেখ হাসিনা কি হেলিকপ্টারে ভাড়া করে গোপনে পালিয়েছেন? হাসিনার পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করলো, কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা? এটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপ দাগা একেবারে অনুচিত। সব মিলিয়ে পত্রিকায় আমার অবস্থা তাই খুবই নাজুক। সজ্জন ভারপ্রাপ্ত সম্পাদক চাপ সইতে না পেরে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করেছেন। আমি এখন কি করি, কোন পথে হাঁটি? প্রশ্ন রাখেন বিভুরঞ্জন সরকার। ব্যক্তিগত তথ্য তুলে ধরতে গিয়ে লেখেন, আমার সংসারে স্ত্রী ছাড়া 2 সন্তান, 1 মেয়ে 1 ছেলে। ছেলেমেয়েরাও আমার মতো একটু বোকাশোকা, বর্তমান সময়ের সঙ্গে বেমানান। মেয়ে বড়, জীবন এখনও কোনো পরীক্ষা দিয়ে ফেল করেনি, ডাক্তার হয়েছে, বিসিএস পাশ করে চাকরিও পেয়েছে। গ্যাস্ট্রোএন্টেরোলজিতে এমডি করতে গিয়ে শেষ মুহূর্তে এসে ধরা খেল। সরকার বদলের পর বিভাগীয় প্রধানের কোপানলে পড়ে আমার মেধাবী মেয়েটি থিসিস পরীক্ষায় অসফল হলো। অথচ ও কোনো রাজনীতির সাথে পাচে নেই। ক্লিনিক্যাল পরীক্ষায় অবশ্য পাশ করেছে, এখন থিসিসের জন্য আবার অপেক্ষা। এর মধ্যে আবার কোনো নিভৃত অঞ্চলে পোস্টিং দিয়ে দেবে কে জানে। আমার ছেলেটি বুয়েট থেকে MME-তে পাশ করেছে। আমেরিকায় একটি বৃত্তি পেয়েও শারীরিক কিছু সমস্যার কারণে সময় মতো যেতে পারেনি। আমার ছেলেটি 4 বছর বয়সে গুলেনবারি সিন্ড্রোম রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সঙ্গে কয়েক মাস পাঞ্জা লড়ে তবে বেঁচেছে। ওর ব্যয়বহুল চিকিৎসার ধকল আমি সয়েছি। বুয়েট পাশ হয়ে দেশে কত চাকরির পরীক্ষা দিয়ে পাশ করেও এখনও পর্যন্ত নিয়োগ নিশ্চিত হলো না। অপরাধ কি ওর নাম, নাকি বাবা হিসেবে আমি বুঝতে পারছি না। শেষে সংসদের সোফা 30 সেট অলঙ্কার সেই প্রতিবেদক তারিক ইব্রাহিম লেখেন, দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী, আর পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত গল্পের ছায়া অবলম্বনে নির্মিত নাটক কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। বিভুরঞ্জনও জীবনের শেষ লেখা লিখে প্রমাণ করলেন, সমাজ, রাষ্ট্র তথা পেশাগত জীবনে নানা অসঙ্গতিতে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই অনেক তৃপ্তি ও আনন্দের। সৈয়দ সাকিব, BNN News 24।